থাকে সেটা মিডিয়ার সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এটা পুরস্কার আপনি প্রচার করে আপনি কি বোঝাচ্ছেন যে আপনি তাদের পক্ষের লোক আর সকল দেশের সকল প্রশাসন তাদের হয়ে কাজ করবে না। এদেশের মানুষ সচেতন হয়ে গেছে। এদেশের শত শত হাজারো ভাই বোনেরা জীবন যখন দিয়েছে আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবার সামনে তিনি বলছে যে শহীদ পরিবার আবুল হোসেনের স্ত্রী, তাকেও আমার ছেলের সাথে একসাথে পড়িয়ে দেওয়া হয়েছিল। আসলে সেই মৃত্যুটা কত নির্মম ছিল যা সারা বিশ্বকে কাঁদিয়েছে। আমরা তো বাবা মা, আমি একটা রাত আমি আমার সন্তানকে পাইনি, যে আমি 5 তারিখ থেকে 6 তারিখ বিকেলে আমি লাশটা পেয়েছি, তাতে আমার অস্থিরতা, আমার সেই অপেক্ষা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এই মানুষগুলো একটা বছর হয়ে গেল আজ পর্যন্ত তার লাশটা বাড়িতে নিতে পারে নাই। এর থেকে বড় দুঃখ আমাদের আর কিছু হতে পারে না। আমরা আসলে সব জায়গা দিক থেকে সব দিক থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি। কতগুলো লাশ এদের গণকবর দেওয়া হয়েছে। আমার সন্তানকে একটা রাতের অপেক্ষায় আমি অস্থির হয়ে গেছিলাম যে হয় জীবিত হয় মৃত, আমার সন্তান যেন আমার বুকে আমি ফিরে পাই। কিন্তু এখনো যে মা বাবাগুলো তার স্ত্রীগুলো তাদের লাশগুলো পায় নাই, তাদের মনের অবস্থাগুলো কি হচ্ছে, এই সরকার কি কাজ করতেছে। আজকে শুনতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চে নির্বাচন দিবে, কিন্তু এতগুলো শহীদ যে জীবন দিয়ে গেল সেই শহীদের লাশগুলো আজ পর্যন্ত তার পরিবার পেল না। তো তাহলে সরকার কি কাজ করলো একটা বছরে? একটা বছর লাশগুলোই বুঝে দিতে পারলো না, একটা বছরে শহীদদের নাম গেজেটভুক্ত করতে পারলো না, একটা বছরে কোনো দপ্তর সংস্কার করতে পারলো না, কিন্তু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু এই শহীদদের এই যে আত্মত্যাগ, 2 দিন পর পর কি আমার সন্তানরা আবার জীবন দিবে, আবার রাস্তায় নামবে? এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলে তারপর নির্বাচন দিলে আমরা শহীদ পরিবার আমরা খুশি হতাম। কিন্তু সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমাদের শহীদদের দিকে নজর দিচ্ছে না। যাদের বিনিময়ে বাংলাদেশ নতুন করে পেল তাদের সন্তানরাই স্বীকৃতি পাচ্ছে না, তাদেরকে গেজেটভুক্ত করা হচ্ছে না। তাহলে কিসের নির্বাচন দিবে? নির্বাচন যদি দিবে ঠিক আছে, হয়তোবা তাদের যোগ্যতা নাই বিধায় নির্বাচন দিবে। তাদের যোগ্যতা যদি থাকতো তারা সবকিছু সংস্কার করতো, আমাদের লাশগুলো তাদের পরিবারে বুঝে দিত। তাদের যদি যোগ্যতা থাকতো সবকিছু সংস্কার হতো। সংস্কারের নামে তালবাহানা করতো না, বিচারের নামে তালবাহানা করতো না, আসামিকে জামিন দিয়ে দিত না। এত কিছু তাদের যোগ্যতা নাই বিধায় তারা হয়তো এত কিছু করেছে। তারা এই নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছে যে আমরা তো পারতেছি না, আমাদের ছেড়েই যেতে হবে। তাহলে তারা সব জায়গার সব দিক থেকে তারা ব্যর্থ। তাহলে তারা যদি এত কিছুই করে তাহলে আমাদের সন্তান জীবন দিয়ে তাদের চেয়ারগুলো বসিয়ে দিয়ে গেল, তাদেরকে খালি চেহারা দেখার জন্য অমুক প্রতিষ্ঠা হয়েছে, তমুক প্রতিষ্ঠা হয়েছে, ওর প্রতিষ্ঠার নাম করার জন্য কি আমাদের ছেলেরা জীবন দিয়ে গেছিল? মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। সময় নিতে চাই যে 1 বছর পার হয়ে গেল, আমার স্বামী লাস্টটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যেতে পারি না। এই জন্য ছোট বাচ্চাটা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে এই দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চাটা এখনো হাঁটতে পারে না, আমার কুলে থাকতে থাকতে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ যে হয়েছে দেশের জন্য, কিন্তু এখন কিন্তু শহীদের মর্যাদা দেয় আমার স্বামী পায় না। গেজেট মুক্তি আমার স্বামী সরকারি খাতে হয়ে নাই। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর চলে, এটা 1.5 বছর। এখন পর্যন্ত আমার কোনো সরকারিভাবে কোনো অনুদান আমার পরিবার পায় না। আমার স্বামী ছিল, আমার ইনকাম সোর্স, আমাদের পরিবারের আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি, আর মানুষের ঘরে ঘরে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয়, আর আমার স্বামীর নামটা যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যে ওর দেশের জন্য শহীদ হিসেবে ও আমার সন্তান পরিচয়
হামলা হবে, তিনি রক্তাক্ত হবেন, তাকে আইসিইউতে পাঠানো হবে, এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না। শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূর, যারা রক্ত দিয়ে, যারা সংগ্রাম করে, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এইটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণ অভ্যুত্থানের অন্য নেতাদের উপরে যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে, কি হয়। আমাদের স্পষ্ট কথা, আর যদি কারোর উপর হামলা করা হয়, আর যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণ অভ্যুত্থানের আর কোনো নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১/১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না।